শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ ঢাকা বাংলা একাডেমিতে নেওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুইটি, আমাদেরকে সেখান থেকে বিস্তারিত জানাবেন কি অবস্থা সেখানে, সর্বস্তরের মানুষ আসতে শুরু করেছে কিনা? সবাই যাতে শ্রদ্ধা জানাতে পারেন, তার অসংখ্য শুভানুধ্যায়ী, তার ভক্ত অনেক, তার প্রতি শ্রদ্ধা রাখেন এরকম মানুষের সংখ্যা অনেক। এ কারণে কয়েকটি জায়গা নির্ধারিত করা হয়েছে যেখানে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই 10টা থেকে সময় দেওয়া হয়েছে বাংলা একাডেমিতে। এরপর তাকে নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, তারপর অপরাজেয় বাংলায়, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই মানুষটি বাংলা ভাষার জন্য, এই দেশের সংস্কৃতিতে, এই শিল্পে তার যে অবদান, সেসব আসলে ভোলার মতো নয়। এ কারণেই কালকে যখন তার মৃত্যুর খবরটি আসে, সবার মাঝে একটা শোকের ছায়া নেমে আসে। এভাবে আমাদের উজ্জ্বল দেউটি নিভে যাবে এত দ্রুত, এটা আসলে কারো কাছেই প্রত্যাশিত ছিল না। একদম যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, সেটি আসলে সবার জন্য অনেক বেশি কষ্টের। আমরা গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণে অঙ্গনে শোকের ছায়া নেমেছে, এবং এই যে ক্ষতিটা, এটা আসলেই অপূরণীয় নয়, এটাই সবাই বলছেন। তিনি তার যে বর্ণিল জীবন, তার যে অবদান বাংলা ভাষার জন্য, বাংলা সাহিত্যাঙ্গনে, সেই অবদানের স্বীকৃতি সবার চোখে মুখে, তার গুণগ্রাহীদের কথায় পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। তার বাংলা একাডেমিতে যারা তার সহকর্মী ছিলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের, যারা তার গুণগ্রাহী লেখক, যারা প্রকাশক, অনেককেই আমরা দেখতে পাচ্ছি, এবং একে একে অনেকে আসছেন। এখান থেকে এখানে 1 ঘন্টার মতো সময় রাখা হবে তাকে, তারপরে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা আসলে আবুল কাশেম ফজলুল হককে নতুন করে পরিচিত করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি মোটামুটি সবার কাছে শ্রদ্ধাভাজন, এবং যে কোনো ক্ষেত্রেই ওনার যে কথা, ওনার যে মতামত, দেশে সবসময় সেটি প্রাধান্য পেয়েছে। সব পর্যায়ের মানুষজন তাকে দলমতের ঊর্ধ্বে রেখে তার কথাগুলোকে গুরুত্ব দিয়ে শুনেছে। তার বয়স 85 বছর আমরা জানি, কিন্তু এই 85 বছরেও তিনি যা দিয়ে যাচ্ছিলেন, সেই ক্ষতিটা আসলে অপূরণীয়, তার বিদায়। আমরা জানি যে গতকালের মধ্যে আমাদের দর্শকরা নিশ্চয় খবরে জানতে পেরেছেন যে গতকাল তিনি সপরিবারে মিরপুরে, তার বাসা পল্লবীতে, তার নিজেদের বাড়ি দীপন, তার ছেলের নামে তার বাড়ির নাম, সেই মিরপুরেই একটি চাইনিজ রেস্টুরেন্ট তার বাসার কাছে, সেখানে তারা সপরিবারে খেতে গিয়েছিলেন। ওখানেই অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে, এবং অসুস্থতার পর তাকে সেখানে একটি ক্লিনিকে নেওয়া হলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেতে বলা হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছু মানুষ থাকেন, তাদের আসলে জীবনটা এত কর্মময়, শুরু থেকে শেষ পর্যন্ত তাদের এতটাই অবদান থাকে, আসলে এই সেসব বলে শেষ করার নয়। তিনি জাতিকে দিয়ে যাচ্ছিলেন, এবং তার দেয়া অব্যাহত ছিল। এই অবস্থার মধ্যে তাকে আমরা হারালাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান। বাংলা নিয়ে তার অনেক কাজ। বাংলা একাডেমিতে তিনি সভাপতি, এবং এই যে বাংলা একাডেমির সভাপতি হিসেবে তাকে পেয়ে এই একাডেমির আরও অনেক কিছু পাওয়ার কথা ছিল। তার অবদানে এই বাংলা একাডেমি বা বাংলা আরও বেশি প্রাচুর্যময় হওয়ার কথা ছিল। তাকে আমরা হারিয়েছি। আমরা নানা সময়, নানা ক্ষেত্রে তার যে মতামতগুলো, সেগুলো জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি দেশের কল্যাণে কথা বলেছেন। সবসময় তিনি সবার কথা, আপামর জনসাধারণের কথা, আমাদের সাহিত্যের, আমাদের আগামী প্রজন্মের যা কিছু ভালো, সেসব নিয়ে তিনি কথা বলেছেন। তিনি সেভাবে কখনোই সক্রিয় রাজনীতিতে তাকে আমরা দেখিনি, কোনো দলের মধ্যে বা প্রকটভাবে কোনো পদের জন্য তাকে আমরা দেখিনি, যার কারণে তিনি সবার কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছেন, এবং তার যে অবদান সেসব সবাই স্মরণ করেন। এখানে আনুষ্ঠানিকতা যখনই শুরু হবে, আমরা চেষ্টা করব আমাদের দর্শকদেরকে বুলেটিন ধরে সেগুলো দেখাতে, এবং আমরা সবার সাথে কথাও বলবো। সবাই যার যার মতো করেই কষ্ট পাচ্ছেন, এবং তার এই যে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না, কিন্তু যেতে হয়, এবং আমাদের এই যে আক্ষেপের জায়গাগুলো রয়ে যায়। সাজিয়া, এই হলো এখানকার পরিস্থিতি। আমরা আমাদের পরবর্তী বুলেটিনেও চেষ্টা করব এখানকার খোঁজ খবরগুলো জানাতে।